সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। করোনার এই মহামারীর সময়ে আশা করছি তোমরা সবাই বাসায় আছো এবং সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করছি। আজকে আমি তোমাদের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি অর্থনীতি প্রথম বর্ষের ম্যাক্রো ইকোনমিক্সের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ থার্ড চ্যাপ্টারের কনজাম্পশন অ্যান্ড সেভিং ফাংশন নিয়ে আলোচনা করব। তো আমাদের চ্যাপ্টারের নাম কি? কনজাম্পশন অ্যান্ড সেভিং ফাংশন। তো প্রথমেই আসো, ভোগ বলতে আমরা কি বুঝি? ভোগ বলতে সাধারণত কোনো পণ্যের উপযোগ নিঃশেষ করাকে বোঝায়। ভোগ বলতে কি বোঝাচ্ছে? যে কোনো পণ্যের উপযোগ নিঃশেষ করাকেই ভোগ বলা হচ্ছে। কিন্তু অর্থনীতিতে ভোগ বলতে কিন্তু ব্যবহারের মাধ্যমে কোনো পণ্যের উপযোগ নিঃশেষ করাকে বোঝায়। যেমন এই একটা পেন আমি বাজার থেকে কিনে যদি এটা নদীতে ফেলে দেই বা নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু এটাকে উপযোগ বলবো না। তাহলে উপযোগ কাকে বলে? এটা যদি আমি এই পেনটা লেখার মাধ্যমে বা ব্যবহারের মাধ্যমে যদি এর উপযোগটাকে আমি নিঃশেষ করি বা ধ্বংস করে ফেলি উপযোগকে, তাহলে আমরা তাকে ভোগ বলবো। আসলে মানুষ কোনো কিছু সৃষ্টি বা কোনো কিছু কিন্তু ধ্বংস করতে পারে না। মানুষ শুধু প্রকৃত প্রদত্ত সম্পদের আকার আকৃতি পরিবর্তন করে সেটার উপযোগ ক্রিয়েট করে। তাহলে এই যে কোনো পণ্য প্রকৃতি প্রদত্ত সম্পদ থেকে তৈরি করে কোনো পণ্যের উপযোগ সৃষ্টি করার পর সেইটা যদি আবার মানুষ ব্যবহারের মাধ্যমে সেই উপযোগকে নিঃশেষ করে বা সেই উপযোগ ধ্বংস করে, তাহলেই কিন্তু তাকে আমরা ভোগ বলবো। তার মানে ভোগ বলতে আমরা বলতেছি ব্যবহারের মাধ্যমে কোনো পণ্যের উপযোগ নিঃশেষ করা বা ধ্বংস করাকেই ভোগ বলা হয়। আচ্ছা, তাহলে ভোগ অপেক্ষক কাকে বলবো আমরা? ভোগ অপেক্ষক প্রথমে আসো, অপেক্ষক কাকে বোঝে? ফাংশন। হোয়াট ইজ ফাংশন? ফাংশন মিন্স রিলেশন বিটুইন টু ভ্যারিয়েবলস, ওয়ান ডিপেন্ডেন্ট অ্যান্ড ওয়ান ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ দুটা স্বাধীন চলক এবং অধীন চলকের যে নির্ভরশীলতার মধ্যে যে নির্ভরশীলতার যে সম্পর্ক, সেই সম্পর্কের গাণিতিক রূপই কিন্তু অপেক্ষক। অর্থাৎ অপেক্ষক বলতে দুই বা ততোধিক চলকের মধ্যে একটা সম্পর্ককে বোঝায়। এই সম্পর্কের গাণিতিক রূপটাকেই আমরা ভোগ অপেক্ষক বলবো। তাহলে ভোগ অপেক্ষক আমরা কাকে বলবো? ভোগ অপেক্ষক, ভোগ নিজে একটা চলক। অর্থাৎ ভোগ কিসের উপর নির্ভর করে? সাধারণত ভোগ সাধারণত মানুষের আয়ের উপর নির্ভর করে, ইনকামের উপর। যার ইনকাম যত বেশি তার ভোগ ব্যয় কিন্তু তত বেশি। অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে। এই যে আয়ের সাথে যে ভোগের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কর গাণিতিক রূপটাই হচ্ছে ভোগ অপেক্ষক। তাহলে আয়ের সাথে ভোগের রিলেশনটা কি? পজিটিভ, অর্থাৎ সমমুখী সম্পর্ক। অর্থাৎ আয় যদি বাড়ে ভোগ কিন্তু বাড়ে। এইটা যদি আমার একটা ভোগ অপেক্ষক হয়, সি সমান বি ওয়াই। সি সমান বি ওয়াই মানে কি? এই আয় যদি বাড়ে, ওয়াই এর মান বাড়লে কিন্তু সি এর মান বাড়বে, ওয়াই এর মান কমলে সি এর মান কমবে। অর্থাৎ আয় যত বাড়বে, সাপোজ আমার ইনকাম যদি 100 টাকা হয়, তাহলে আমি সাপোজ ভোগ করি 70 টাকা। ইনকাম যদি 200 টাকা হয়, তাহলে আমি ভোগ করি 150। ইনকাম যদি আমার বেড়ে 300 টাকা হয়, ভোগ করি সাপোজ আমি 200 টাকা। তাহলে ইনকাম যেদিকে যাচ্ছে, ইনকাম যত বাড়ে ভোগও কিন্তু বাড়ছে। অর্থাৎ আয়ের সাথে ভোগের একটা সমমুখী বা পজিটিভ রিলেশন, আর এই রিলেশনটাকেই বলতেছি আমরা হচ্ছে ভোগ অপেক্ষক। আয় বাড়লে ভোগ বাড়বে, আয় কমলে ভোগ কমবে। তাহলে আমরা ভোগ অপেক্ষক পেলাম। এই ভোগ অপেক্ষককে দুই ভাগে ভাগ করা যায়। ভোগ অপেক্ষক কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা হয়। কনজাম্পশন ফাংশন, কনজাম্পশন ফাংশন
একটা লেখা আছে সি সমান সমান এ প্লাস বি ওয়াই, আর একটা আছে হচ্ছে সি সমান সমান বি ওয়াই। তাহলে এইটাকে হচ্ছে, এটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, আর এইটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। স্বল্পকালীন আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে সম্পর্ক, এটা আমি আগামী ক্লাসে তোমাদের বিস্তারিত আলোচনা করব। আজকে আমি সমীকরণ দুইটা নিয়ে আলোচনা করব। এদিকে আরেকটা বিষয় হচ্ছে, ভোগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ভোগকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। ভোগ একটা হচ্ছে অটোনোমাস কনজাম্পশন, আর একটা হচ্ছে ইনডিউস কনজাম্পশন। অটোনোমাস মানে হচ্ছে স্বয়ংভূত ভোগ, একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ আর একটা হচ্ছে প্ররোচিত ভোগ। স্বয়ংভূত ভোগ, এইখানে আমি সমীকরণ লিখেছি, এই সমীকরণটা কিন্তু সারা জীবনই কাজে লাগবে, নট অনলি তোমার ফার্স্ট ইয়ার, অন্য ইয়ারও কিন্তু এই সমীকরণের ব্যবহার। এটা হচ্ছে স্বল্পকালীন, সি সমান সমান এ প্লাস বি ওয়াই। তাহলে এটা এখানে কি? এটা এখানে হচ্ছে স্বয়ংভূত ভোগ, অর্থাৎ যে ভোগ ব্যয়টা আয়ের সাথে কোনো সম্পর্ক নাই, মানুষের আয় বাড়লে বা কমলে যে ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় হচ্ছে স্বয়ংভূত ভোগ। আর আয়ের পরিবর্তনে যদি ভোগ ব্যয়ের পরিবর্তন হয়, অর্থাৎ আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে, সেই ভোগটাকে বলা হচ্ছে ইনডিউস বা প্ররোচিত ভোগ। ইনডিউস মানে হচ্ছে প্ররোচিত করা। তাহলে আয়ের বাড়লে যে ভোগটা বাড়ে সেটাকে বলতেছি আমরা হচ্ছে প্ররোচিত ভোগ, আর আয়ের সাথে যে ভোগ ব্যয়ের কোনো রিলেশন নাই, আয় বাড়লে বা কমলে যে ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, সেটাকে বলতেছি আমরা হচ্ছে স্বয়ংভূত ভোগ। তাহলে এখানে এ, আমি যদি এই সমীকরণটা বিবেচনা করি যে সি সমান সমান এ প্লাস বি ওয়াই, এখানে ওয়াই এর মানের যদি পরিবর্তন হয়, ওয়াই এর মানের পরিবর্তন হলে কিন্তু এখানে এর মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আয় বা ইনকাম বাড়লে কিন্তু আমার এখানে এই ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। এই জন্য এটাকে বলতেছি আমি অটোনোমাস কনজাম্পশন। আর এখানে বিটা হচ্ছে প্ররোচিত ভোগ বা প্রান্তিক ভোগ প্রবণতা। আচ্ছা, প্রান্তিক ভোগ প্রবণতা এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। এখন যদি আমরা এই অটোনোমাস কনজাম্পশনকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাতে পারি, যে অটোনোমাস কনজাম্পশন আমরা চিত্রের মাধ্যমে যদি দেখাই, তাহলে চিত্রটা কেমন হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে। কিন্তু এটাই যদি আমার অটোনোমাস A0, সাপোজ আমার ইনকাম, প্রথমে আমার ইনকাম 100 টাকা, তারপর ইনকাম বেড়ে হলো 200 টাকা, তারপরে ইনকাম বেড়ে যদি 300 টাকা, এরপরে ইনকাম বেড়ে যদি 400 টাকা হয়, তাহলে আমার এই যে ভোগ, এই ভোগ রেখাটা কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ এই স্বয়ংভূত ভোগ আমার 0 থেকে এ বিন্দু পর্যন্ত এটা কিন্তু স্থির থাকছে। আমার ইনকাম যতই বাড়ুক, কিন্তু আমার ভোগ ব্যয় কিন্তু এই A0, অর্থাৎ 0 থেকে এ পর্যন্ত। সাপোজ ধরি আমার এটা হচ্ছে 100 টাকা, তাহলে এই 100 টাকায় কিন্তু আমার হচ্ছে স্বয়ংভূত ভোগ, যে ভোগ ব্যয় আমার আয় বাড়লে বা কমলে যে ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, সেটাকে বলতেছি আমরা হচ্ছে স্বয়ংভূত ভোগ। এইদিকে আমার ভোগ ব্যয় ভূমি অক্ষে আয়, আর এদিকে আমার ভোগ। আচ্ছা, চিত্রে আমরা যদি বিবেচনা করি, চিত্রে ভূমি অক্ষ ও এক্স অক্ষ আর এটা ও ওয়াই অক্ষ যদি লম্ব অক্ষ, তাহলে আমরা এখানে যে স্বয়ংভূত ভোগ, এটা আমাদের কি কোন চিত্র? অটোনোমাস কনজাম্পশন। ওকে, তাহলে এখানে আমরা চিত্রে দেখতেছি ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে আমার ভোগ ব্যয় নির্দেশ করা হয়েছে। চিত্রে আমরা দেখতেছি আয় যখন 100 টাকা, তখন আমার স্বয়ংভূত ভোগ 100, আয় বেড়ে 200, 300, 400 হলেও আমার স্বয়ংভূত ভোগ যেটা 100 সেটা কিন্তু স্থির থাকছে। তাহলে আয়ের পরিবর্তনে যে ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, সেই ভোগ ব্যয়টাকে বলতেছি আমি হচ্ছে অটোনোমাস কনজাম্পশন বা স্বয়ংভূত ভোগ।
আর প্ররোচিত ভোগটাকে আমরা তাহলে কিভাবে চিত্রের মাধ্যমে দেখাতে পারি? প্ররোচিত ভোগটাকে আমরা চিত্রের সাহায্যে দেখাতে পারি। প্ররোচিত বা ইনডিউস কনজাম্পশন, এটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে চিত্রটা কিন্তু আয়ের সাথে একটা রিলেশন। আয় বাড়লে ভোগ বাড়বে, ভোগ ব্যয় বাড়বে, আবার আয় কমলে ভোগ ব্যয় কমবে। আয়ের সাথে একটা পজিটিভ রিলেশন। তাহলে রেখাটা ভোগ ব্যয় রেখাটা কেমন হবে? ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এটা যদি আমি বিবেচনা করি সি সমান সমান বি ওয়াই, তাহলে আমার ইনকাম যদি 100 টাকা হয়, ধরলাম এটা আমার 100, ইনকাম 200, ইনকাম 300 টাকা। এইদিকে আয়, চিত্রে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগ ব্যয় নির্দেশ করা হয়েছে। ভোগ ব্যয় ও ওয়াই অক্ষ বা ও এক্স অক্ষ। এইখানে ধরলাম 150, এইখানে ধরলাম 200। তাহলে এখানে একটা বিষয়, চিত্র ও এক্স অক্ষে আমি এটা ইনডিউস কনজাম্পশন বা প্ররোচিত ভোগ ব্যয়। তাহলে চিত্রে আমরা দেখছি যে আয় যখন ইনকাম 100 টাকা তখন আমার ভোগ ব্যয় 100 টাকা। ইনকাম বেড়ে 200 টাকা হলে ভোগ ব্যয় বেড়ে 150 টাকা হচ্ছে। ইনকাম যদি আরো বেড়ে 300 টাকা হয় তখন আমার ভোগ ব্যয় বেড়ে 200 টাকা হচ্ছে। অর্থাৎ আয় যেভাবে বাড়ছে, আয় বাড়ার সাথে সাথে কি আমার ভোগ ব্যয়ও বাড়ছে। তাহলে আয়ের পরিবর্তন, আয় বাড়লে যে ভোগ ব্যয় বাড়ে বা আয় কমলে যে ভোগ ব্যয় কমে। আমরা যদি বিপরীতভাবে চিন্তা করি, আয় যদি কমে আসে তাহলে কিন্তু আমার ভোগ ব্যয় কমে আসে। তার মানে আয়ের সাথে বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ আয় বাড়লে যে ভোগ ব্যয় বাড়ে এবং আয় কমলে যে ভোগ ব্যয় কমে, সেই ভোগ ব্যয়ের সেটাকে আমরা বলতে হচ্ছে প্ররোচিত ভোগ। আশা করি ক্লিয়ার। এইবার আসো আমরা গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা নিয়ে আলোচনা করব। গড় ভোগ প্রবণতা এবং প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে? গড় ভোগ অর্থাৎ এপিসি এবং এমপিসি বলতে আমরা কি বুঝি? এপিসি হচ্ছে, এপিসি সমান সমান আমরা কিন্তু সরাসরি সি বাই ওয়াই লিখতে পারি। এপিসি সমান কি? সি বাই ওয়াই। আর এমপিসি ডেল সি বাই ডেল ওয়াই দ্বারা নির্দেশ করা হয়। তাহলে এপিসি আমরা কাকে বলতেছি? অর্থাৎ আমি যদি এই সূত্রের সাহায্যে সংজ্ঞাটা দিই, অর্থাৎ মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা যদি ভাগ করি তাহলে যেটা পাবো সেটাকেই বলতেছি আমরা এপিসি। অর্থাৎ ভোগ ব্যয় এবং আয়ের যে অনুপাত সেটাকেই আমি গড় ভোগ প্রবণতা বলতেছি। অর্থাৎ মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাকেই বলতেছি আমরা এপিসি। সাপোজ ধরো আমাদের বাংলাদেশের টোটাল যদি ন্যাশনাল ইনকাম সাপোজ ধরলাম 1000 কোটি টাকা। কত কোটি টাকা? টোটাল আয় হচ্ছে আমার 1000 কোটি টাকা এবং ভোগ ব্যয় এই 1000 কোটি টাকার মধ্যে আমার সমস্ত জাতি মিলে ভোগ করি, ধরলাম যে 800 কোটি টাকা ভোগ করি। তাহলে আমার এপিসি কত? এই তো। তাহলে এই ক্ষেত্রে আমার এপিসি সমান কত হবে? সি এপিসি সমান সমান সি কত? 800 আর ইয়ে কত? ইনকাম 1000। তাহলে এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করি, অর্থাৎ 100 দিয়ে, তাহলে আমরা কত? অর্থাৎ 80%। অর্থাৎ আমাদের যদি আমরা জাতি হিসাবে চিন্তা করি তাহলে আমরা কি টোটাল যে ইনকাম, এই ইনকামের কি 80% ভোগ করা হয়। অর্থাৎ এই 800 ভাগ হচ্ছে 1000, তাহলে কাটাকাটি করলে কত হয়? 0.8। অর্থাৎ আমি 1 টাকার মধ্যে আমি 80 পয়সা হচ্ছে আমার কি গড় ভোগ প্রবণতা। এই 0.8 মানে হচ্ছে 1 টাকার মধ্যে আমি কয় টাকা ভোগ করি?
80 পয়সা, 80 পয়সা ভোগ করা হয়, 0.80 পয়সা, অর্থাৎ শতকরা 80%। তাহলে আমরা কি বললাম, এপিসি অর্থাৎ মোট ভোগ ব্যয়কে, তাহলে মোট ভোগ ব্যয় সিটা সি দ্বারা কি নির্দেশ করা হয়, মোট ভোগ ব্যয়, ওয়াই দ্বারা কি ইনকাম, তাহলে মোট ভোগ ব্যয়কে আমি যদি মোট ইনকাম দ্বারা ভাগ করি সেটাই হবে এপিসি, অর্থাৎ মোট ভোগ ব্যয় এবং মোট ইনকামের যে রেশিও সেটাকেই আমি বলতেছি হচ্ছে গড় ভোগ প্রবণতা, এপিসি অর্থাৎ এভারেজ প্রপেনসিটি টু কনজিউম। আশা করি ক্লিয়ার। আমরা কিন্তু এটা দেখে কিন্তু আমরা সংজ্ঞা দিতে পারি, এটা মনে রাখলেই কিন্তু সংজ্ঞা, অর্থাৎ মোট ভোগ ব্যয়কে মোট ইনকাম দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, এপিসি পাবো, গড় ভোগ প্রবণতা পাবো। তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা আমরা কাকে বলবো, প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে মানুষের বা একজন ব্যক্তির বা একটা জাতির, যদি চিন্তা করি, আমরা যেহেতু ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করি, যে সামগ্রিক আয় ব্যয় নিয়ে আলোচনা করা হয়, এক্ষেত্রে আমার আয়ের পরিবর্তনে, অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। এমপিসির ফুল মিনিং হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, আর এপিসি হচ্ছে কি এভারেজ, এভারেজ প্রপেনসিটি টু কনজিউম। তাহলে এমপিসি কে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, আমরা কিন্তু এই সূত্র সাহায্যে, এটা যেহেতু আমরা এটাকে বলতেছি এমপিসি সমান এটা লেখা যায়, এটা কি ডেল দ্বারা পরিবর্তন বোঝায়, তার মানে ডেল সি মানে কি ভোগ ব্যয়ের পরিবর্তন, আর ডেল ওয়াই মানে আয়ের পরিবর্তন, তার মানে আয়ের পরিবর্তনের ফলে এই ওয়াই এর মান যদি চেঞ্জ হয়, অর্থাৎ ইনকামের আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটুকুই হচ্ছে এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা, প্রান্তিক ভোগ প্রবণতা। অর্থাৎ তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয়ের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটুকুই হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। আমরা যে উদাহরণটা দিয়েছিলাম, যে সাপোজ আমাদের ন্যাশনাল ইনকাম ধরে নিয়েছিলাম কত, 1000 কোটি টাকা, এই 1000 কোটি টাকা থেকে যদি আমার ন্যাশনাল ইনকাম সাপোজ 1200 কোটি টাকা হয়ে গেল, অর্থাৎ 1000 কোটি টাকা থেকে কত কোটি টাকা, 1200 কোটি টাকা যদি হয়, তাহলে আমরা এখানে আমার যদি ভোগ ব্যয় যদি আমার বেড়ে এই 800 থেকে কত ধরলাম যে 900 কোটি টাকা হলো, ভোগ ব্যয় আগে ছিল কত 800 থেকে বেড়ে কত হলো 900 কোটি টাকা। তাহলে আমি আগে আমার আগে ইনকাম ছিল কত 1000 কোটি টাকা, এখন ইনকাম তাহলে বাড়ছে কতটুকু, ইনকাম বাড়ছে কত ডেল ওয়াই, ইনকাম বাড়ছে কত 200, ইনকাম 200 বাড়ছে, 1000 থেকে আমার 1200 বাড়ছে, আর ডেল সি আমার ভোগ বাড়ছে কত, এই 800 থেকে কত হয়েছে 900, তার মানে কত 100 কোটি টাকা বাড়ছে। তাহলে 200 কোটি থেকে তাহলে আমার এইখানে এমপিসি কত, তাহলে এমপিসি কত হবে, ডেল সি কত 100 ভাগ ডেল ওয়াই কত 200, তাহলে কত হাফ বা সমান 0.5, অর্থাৎ এমপিসি 0.5 মানে হাফ, অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে ভোগ ব্যয় কতটুকু পরিবর্তন হচ্ছে, মানে আয় যে হারে বাড়ছে ভোগ ব্যয় কিন্তু সেই হারে বাড়ে নাই, অর্থাৎ আয় যদি 1 টাকা বাড়ে আমার, তাহলে ভোগ ব্যয় কতটুকু বাড়তিছে 50 পয়সা, অর্থাৎ আয় যদি আমার 100 টাকা বাড়ে তাহলে ভোগ ব্যয় বাড়তিছে আমার 50 টাকা, মানে 50%। তাহলে এইটাকে এটা আশা করি তোমাদের ক্লিয়ার। তারপরে আমি আবার একবার বলছি, আয়ের পরিবর্তন কতটুকু হয়েছিল, 1000 কোটি টাকা থেকে 1200 কোটি টাকা, মানে 200 কোটি টাকা বাড়ছে। আবার আমার ভোগ ব্যয় আগে ছিল 800, এখন আমার ভোগ ব্যয় কত হয়েছে 900 কোটি টাকা, তাহলে আমার ভোগ ব্যয় কতটুকু বাড়ছে, ডেল সি এর পরিবর্তন হয়েছে 100 এবং ডেল ওয়াই এর পরিবর্তন হয়েছে 200, তাহলে এটা আমরা যদি ফলাফল জাস্ট কতটুকু হলো, যে আমার ইনকাম যে হারে বাড়ে ভোগ ব্যয় তার চেয়ে কম হারে বাড়ছে। কিন্তু এমপিসি একটা বিষয় লক্ষ্য নিয়ে দেখো, তোমাদের আরেকটা বিষয় দেখাই আমি, যে এমপিসির মান কিন্তু সব সময় 0 থেকে বড় হবে, কিন্তু 1 থেকে কিন্তু ছোট। বিষয়টা ভালো করি,
এমপিসির মান সবসময় 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। এর পিছনে কিন্তু একটা কারণ আছে। তোমার আমার ইনকাম যতই বাড়ুক, আমি কিন্তু একজন মানুষের ইনকামের সম্পূর্ণটাই কিন্তু ভোগের জন্য ব্যয় করে না, সে ভবিষ্যতের জন্য কিছু অংশ কি সঞ্চয় করে। আর ইনকাম যখন বাড়ে তার ব্যয় কিন্তু একটু হলেও বাড়ে। এই জন্যই বলা হয়েছে এমপিসির মান কিন্তু 0 থেকে বড় হবে। কিন্তু আমার যে ইনকাম এখানে 200 টাকা বাড়ছে, 200 কোটি টাকা যে বাড়ছে একটা জাতি, এই 200 কোটি টাকায় কিন্তু সে ব্যয় করবে না, তার থেকে কিছু অংশ সঞ্চয় করবে। এই জন্য যদি 200 টাকায় ব্যয় হতো তাহলে কিন্তু এমপিসির মান 1 হতো। এই জন্য এমপিসির মান কি 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। আরেকটা মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি একটা বিষয় ফলো করি যে ধনীদের তুলনায় গরিবদের কিন্তু এমপিসি সব সময় বেশি হয়। অর্থাৎ ধনীদের যে হারে যে ইনকাম যে হারে বাড়ে বা তাদের কিন্তু ভোগ ব্যয় সেই হারে বাড়ে না, কিন্তু দারিদ্র শ্রেণীর জনগণের এমপিসি কিন্তু সব সময় বেশি, অর্থাৎ প্রায় একের কাছাকাছি। যে গরিবরা যে ইনকাম করে তার সম্পূর্ণটাই সে ভোগ ব্যয় করে, তাদের কিন্তু সঞ্চয় নাই। এই জন্য গরিবদের এমপিসি কিন্তু বেশি ধনীদের তুলনায়। তো আশা করি আজকে আমরা তাহলে ভোগ অপেক্ষক নিয়ে কথা বললাম, তারপরে স্বয়ংভূত ভোগ, প্ররোচিত ভোগ এবং এমপিসি এপিসি নিয়ে আমরা আলোচনা করলাম। যে আগামী ক্লাসে তোমাদের আমি এই ভোগের যে নির্ধারকগুলো আছে এবং স্বল্পকালীন দীর্ঘকালীন ভোগ অপেক্ষক নিয়ে আমি আরেকটু বিস্তারিত গাণিতিক ব্যাখ্যা সহ আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।